ও বউ, বউ কোথায় তুমি? কি হয়েছে আমার বাবুটার? সকাল সকাল এত ডাকাডাকি করছে কেন? আগে কাছে এসো, তারপর বলছি। বলে হাত ধরে টেনে নিলাম এক টান, আর ও আমার বুকে এসে পড়ল। এই কি করছো? ছাড়ো আমাকে। সারা রাত দুষ্টুমি করা হয়নি, এখন আবার শুরু করেছো? ছাড়ো আমাকে, আমার অনেক কাজ আছে। আগে একটা দাও, তারপর ছাড়বো। না, এখন হবে না, পরে দিব। না, আমার এখনই লাগবে। আচ্ছা দিচ্ছি, চোখ বন্ধ করো। হঠাৎ কে জানি জল ঢেলে দিল, আর আমি লাফ দিয়ে উঠলাম। উঠে দেখি মা জলের জগ হাতে নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। মা, তুমি এটা কি করলে? কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, আর তুমি আমার স্বপ্নে জল ঢেলে দিলে। তুই যদি আরেকটা কথা বলিস তাহলে তোকে এখন ঝাড়ু পেটে করব। কেন? আমি আবার কি করলাম? কটা বাজে তোর খেয়াল আছে? তোর যে ট্রেন স্টেশনে যাওয়ার কথা, তোর মনে আছে? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম। আমি এখনই যাচ্ছি। তাড়াতাড়ি যা, এতক্ষণ ট্রেন চলে এসেছে। মা, 5 মিনিট। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে না খেয়ে চলে এলাম। স্টেশনে এসে দেখি ট্রেন চলে এসছে, কিন্তু মেয়েটাকে তো পাচ্ছি না। 10 মিনিট খুঁজেও বের করতে পারলাম না। কোথায় গেল? ট্রেন আসছে তো নাকি? কে জানে, দেখি কেউ বলতে পারে কি না। কাকু, শিয়ালদার ট্রেন কি চলে গেছে? না, এখনো যাই নাই। যাক, তাহলে বাঁচা গেল। যাই, কোথাও বসি। ও সরি, আপনাদের তো আমার পরিচয় দেওয়াই হয়নি। আমি আকাশ, বাবা মায়ের 2 মাত্র সন্তান। বড় ভাই একটা ছোটোখাটো ব্যবসা করে, আর আমি টোটো কোম্পানির ম্যানেজার। বুঝলেন না তো? আসলে আমি বর্তমানে কিছু করি না। এইচএস পরীক্ষা দিয়ে বসে আছি, এখন শুধু রেজাল্ট পাওয়ার অপেক্ষা। আর আমি যাকে নিতে এসেছি সে হলো আমার ক্রাশ, নাম মন্দিরা, মায়ের বান্ধবীর মেয়ে। যাক, আপনাদের সাথে কথা বলতে বলতে ট্রেন চলে এসছে। ওই তো মন্দিরা। হাই মন্দিরা, কেমন আছো? ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? ভালো না? কেন ভাইয়া, কি হয়েছে আপনার? কি আর হবে, তোমার মতো সুন্দরী মেয়ে যদি কাউকে ভাইয়া বলে ডাকে তাহলে সে কি ভালো থাকতে পারে? যা ভাইয়া, আপনিও না একটা দুষ্টু। হয়েছে, বাকি কথা বাড়িতে গিয়ে হবে। মা তোমার জন্য বসে আছে, তাড়াতাড়ি চলো। চলেন। তারপর দুজনে একটা রিক্সা নিয়ে চলে এলাম। বাসায় কলিং বেলে চাপ দিতেই মা দরজা খুলে দিল। মনে হয় দরজার পাশেই ছিল। মা তো মন্দিরাকে দেখে খুব খুশি। মেয়েটা কতদিন পর আমাদের বাড়িতে আসছে। আকাশ, ব্যাগগুলো ভিতরে নিয়ে আয়। কে? আমি অবাক হয়ে বললাম। তাছাড়া কে নিয়ে আসবে? তাড়াতাড়ি ব্যাগ নিয়ে মন্দিরের রুমে দিয়ে আই যা। কি আর করার, বাধ্য হয়ে দিয়ে আসতে হলো। তারপর খাওয়া দাওয়া করে আমি আমার রুমে চলে এলাম। এসে এক ঘুম দিলাম। ঘুম ভাঙলো মন্দিরার ডাকে। ঘুম থেকে উঠে দুপুরে খাওয়া দাওয়া করে মন্দিরার সাথে গল্প করতে বসলাম। আচ্ছা মন্দিরা, তুমি আমাকে সবসময় আপনি আপনি করে বলো কেন? আমি আর তুমি তো সমবয়সী। আপনি ভুলে গেছেন, আপনি আমার চেয়ে 1 মাস 22 দিনের বড়, বুঝেছেন? মাত্র 1 মাস 22 দিনের বড় বলে তুমি আমাকে আপনি করে বলবে? এটাকে মাত্র বলছেন? 1 মাস 22 দিনে কয় ঘন্টা হয় জানেন? না তো, হিসাব করতে হবে। থাক, আর দরকার নেই, আমিই বলছি। 1248 ঘন্টা। আপনার কাছে মাত্র মনে হয়? না মানে যাই হোক, বয়সের কথা নেই, বাদ দিলাম। কিন্তু বন্ধু ভেবে তো তুমি করে বলতে পারো। আমি পারবো না তুমি করে বলতে, আমার কেমন কেমন লাগে। না, তোমার সাথে আমি কথাই পারবো না। তুমি থাকো, আমি বাইরে থেকে ঘুরে আসি। আমিও যাব আপনার সাথে। আমি একা একা বাড়িতে কি করব? আচ্ছা চলো, তাড়াতাড়ি রেডি হয়ে আসো। আসছি, 5 মিনিট অপেক্ষা করেন। তাড়াতাড়ি। আবার আটা ময়দা নিয়ে বসলে কিন্তু নিয়ে যাব না। শুনেন, আমি মোটেও ওই সব মাখি না, ওকে? জানি জানি। মন্দিরা আর কিছু না বলে চলে গেল। 5 মিনিট পর মহারানী আসলেন। আমি তো মন্দিরাকে দেখে তাকিয়ে এক গাদা ক্রাশ খেয়ে ফেললাম, কারণ মন্দিরা একটা নীল রঙের ড্রেস পরেছে, আর ওকে এত সুন্দর লাগছে যে বলার বাইরে। এই যে মিস্টার, কি দেখছেন এভাবে? আমার পরীর মতো বউটাকে দেখি।
যা শালা, মুখ ফসকে কি বের হয়ে গেল? কি বললেন? আমি বলছি কি, তোমাকে অনেক সুন্দর লাগছে। আমি তোমার মতো একটা সুন্দর মেয়েকে দেখে বিয়ে করব। আমাকে করলে হয় না কথা? কিছু কি বলছো? কই না তো, আমি কিছু বলি নাই। আচ্ছা চলো আমাদের আড্ডাখানায় যাই। চলুন। তারপর মাকে বলে মন্দিরা আর আমি চলে এলাম আমাদের আড্ডাখানায়। এসে দেখি সব কয়টা হারামি বসে আছে। কি রে হারামির দল, আজ আমাকে ছাড়াই আড্ডা দিচ্ছিস? আমরা কি করব? আমরা তো ভাবছি তোর ক্রাশ আসছে বলে তুই আজ আসবি না। ক্রাশ মানে? ও তো আমার বোনের মতো। ইশারা করে সব কয়টাকে চুপ করতে বললাম। আচ্ছা তোদের সাথে পরিচয় করিয়ে দিই। এ হলো মন্দিরা, আমার মায়ের বান্ধবীর মেয়ে। সাহেব, বৃষ্টি, শিবু, প্রিয়া, এরা আমার বেস্ট ফ্রেন্ড। সবাইকে দেখিয়ে দিয়ে বললাম। হাই। হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? ভালো, তুমি কেমন আছো? ভালো। মন্দিরা শোনো, আমরা সবাই সমবয়সী, তাই তুমি আমাদের তুই করে বলতে পারো, না হলে আমাদের নাম ধরে ডাকবে, ওকে? আচ্ছা ঠিক আছে। এভাবে আর কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। তারপর রাতে খাওয়া দাওয়া সেরে রুমে গিয়ে ফেসবুক চালাচ্ছি, তখন মন্দিরা আসলো। কি করছো? এই তো একটু ফেসবুক চালাচ্ছিলাম। ও, বিরক্ত করলাম নাকি? আরে না না, ঠিক আছে, বসো। আচ্ছা, কিছু যদি মনে না করেন তাহলে একটা কথা বলতাম। হ্যাঁ বলো। আমি কি আপনার ফেসবুক আইডিটা পেতে পারি? হ্যাঁ অবশ্যই। তারপর আমার ফেসবুক আইডির নাম জেনে রুম থেকে বেরিয়ে গেল। আমি আর কিছুক্ষণ ফেসবুক চালিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো মন্দিরার ডাকে। উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে মন্দিরার সাথে গল্প করতে লাগলাম। গল্প করতে করতে একসময় মন্দিরা বলল, আচ্ছা ভাইয়া, তোমার জিএফ তো দেখালে না? আমার আবার গার্লফ্রেন্ড? মজা পাইলাম। হাসলেন কেন? আমার চেহারা দেখলে কেউ কথা বলে না আমার আবার গার্লফ্রেন্ড? আমার মতো খ্যাত ছেলেকে কে ভালোবাসবে? আপনি মোটেও খ্যাত না, ওকে? চাপা মারা নিষেধ, মিথ্যা বলে লাভ নেই। কি? আমি মিথ্যা বলি? আরে আরে, রাগ করছো কেন? আমি তো মজা করলাম। তা তোমার বয়ফ্রেন্ড কি করে? আমার বিএফ তো নাই, কিন্তু পছন্দের মানুষ আছে। কে সে? বাড়ি কোথায়? আপনাকে বলবো কেন? তাও ঠিক আছে। বলে আমি চলে এলাম। মনটা অনেক খারাপ হয়ে গেল। যাকে আমি ভালোবাসতাম সে অন্য কাউকে ভালোবাসে। আমি আর কিছু না ভেবে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি আমি হসপিটালে, আর মন্দিরা আমাকে জড়িয়ে ধরে বুকের ওপর মাথা রেখে শুয়ে আছে। আমি তো অবাক, আর মন্দিরাকে দেখে মনে হচ্ছে অনেক কান্না করেছে। আমি মন্দিরাকে ডাক দিলাম, মন্দিরা, মন্দিরা ওঠো। তোমার জ্ঞান ফিরেছে? ওঠো। আর আমি এখানে কেন? তোমার মনে নেই তুমি কি করেছো? কই না তো, আমি কি করলাম? ঘুমের ওষুধ কয়টা খেয়েছিলে? এইবার মনে পড়েছে। তখন আমি মন্দিরা রুম থেকে চলে এসে ঘুমের ওষুধ খাইছিলাম, কিন্তু কয়টা তা দেখি নাই। আমি তো জানি না। আর তুমি কি কান্না করেছ? কই না, আর তোমাকে তো আজ মেরেই ফেলবো। মরার খুব শখ, তাই না? না না, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। তাহলে এতগুলো ঘুমের ওষুধ খাইছিলে কেন? জানো আমি কত কষ্ট পেয়েছি? আমি মরলে তোমার কি? আমি কে তোমার? তুমি তো আমার সব। মানে? ও তুমি বুঝবে না, গাধা একটা। সবাই বলে, তুমি কিছু নতুন বলো। বাদর একটা। তুমি বসো, আমি কাকিমাকে ডেকে নিয়ে আসছি। কাকিমা ডাক্তারের কাছে গিয়েছে। যাও। আমি মন্দিরার ব্যবহারে অনেক অবাক হয়েছি। যে মেয়েকে এত করে বলার পরেও তুমি করে বলতো না, আজ হঠাৎ তুমি করে বলছে। তার উপর আবার আমাকে জড়িয়ে ধরে কান্না করা, সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। আকাশ, বাবা তোর জ্ঞান ফিরেছে? হ্যাঁ মা। বাবা তোর কি হয়েছে? তুই এমন কেন করলি? মা, আমার না খুব খিদে পেয়েছে। তুই বস, আমি খাবার আনছি। মা আমার জন্য খাবার আনতে গেছে, আর তখনই মন্দিরা আসলো। কি করেন? কোথায় যাচ্ছেন? কোথাও না, এমনি একটু দাঁড়ালাম। আর তুমি আবার আপনি করে বলছো?
তোমার মুখে আপনি থেকে তুমিটা বেশি মানায়। তাই বুঝি? জানা ছিল না। এখন তো জানলে, তাহলে এখন থেকে তুমি করে বলবে। সেটা পরে দেখা যাবে, এখন এগুলো খেয়ে ঘুমিয়ে পড়েন। আমি নিজে খেতে পারবো না। কেন, কি হয়েছে? ভালো লাগছে না, তুমি মাকে ডেকে দাও, মা খাইয়ে দেবে। কিন্তু আমি তো কাকিমাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। ও তাহলে থাক, দাও আমার কাছে দাও। আমি খাইয়ে দিলে কি আপনার কোনো সমস্যা আছে? তুমি খাইয়ে দেবে? কেন ভাইয়া, আমি কি আপনাকে খাইয়ে দিতে পারি না? সে তো পারো, কিন্তু কোনো কিন্তু না, হা করুন, আমি খাইয়ে দিচ্ছি। তারপর মন্দিরা আমাকে খুব যত্ন করে খাইয়ে দিল। আমি তো অনেক খুশি। মন্দিরা যদি আমার বউ হতো তাহলে প্রতিদিন এভাবে খাইয়ে দিতে বলতাম, কিন্তু তা তো আর হওয়ার না, কারণ মন্দিরা অন্য কাউকে ভালোবাসে। ওই কথা মনে পড়াই মনটা খারাপ হয়ে গেল। এই যে মিস্টার, এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? কই না তো, আমি কখন তাকালাম? আমি তো বাইরের দিকে তাকিয়েছিলাম। থাক, আর মিথ্যে বলতে হবে না। আমি মোটেও মিথ্যা বলি নাই। থাক, হয়েছে। আচ্ছা বাদ দাও, এখন বলো আমাকে এখান থেকে কখন ছাড়বে? আজ বিকালে ছেড়ে দিবে। যাক বাবা, বাঁচলাম। বিকালে হসপিটাল থেকে বাড়িতে চলে আসলাম, এসে ঘুমিয়ে পড়লাম। বাসায় আসার পর থেকে মন্দিরা আমার একটু বেশি খেয়াল রাখছে, কখন কি করছি, কি খাচ্ছি, ওষুধ খাইছি কিনা। এভাবে 10 দিন চলে গেল। এই 10 দিনে মন্দিরা সব সময় আমার পাশে ছিল। এখন আমি পুরোপুরি সুস্থ। আজ অনেক দিন পর আড্ডাখানায় আসলাম। আমি হসপিটালে থাকাকালীন ওরা অনেকবার আসছিল। আমি আমাদের আড্ডাখানায় আসলাম, এসে দেখি সব কয়টা হারামি বসে আছে। কিরে হারামির দল, কেমন আছিস? আমরা তো ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। স্যার আমাকে বসতে দিবি না নাকি? আমরা কি দাঁড়িয়ে থাকতে বলেছি তোকে? বস শালা। আমি বসে পড়লাম, বসে ওদের সাথে আড্ডা দিলাম। আড্ডার এক পর্যায়ে বৃষ্টি আমাকে বলল, আকাশ, একটু এইদিকে আয় তো, তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা? এখানে বল। না, এখানে বলা যাবে না, একটু সাইডে আয়। আমি বৃষ্টির সাথে সাইডে গেলাম। তারপর বৃষ্টি আমাকে যা বলল তা শুনে তো আমি অবাক, কারণ বৃষ্টি নাকি সাহেবকে ভালোবাসে আর আমাকে ওদের রিলেশন করিয়ে দিতে হবে। বন্ধু, আমি জানি না তুই কিভাবে করবি। 2 দিনের মধ্যে যেন সাহেব আমাকে প্রপোজ করে, তা না হলে তোর খবর আছে। বন্ধু, তুই তো বলতে পারিস, আমি কেন বলতে যাব? আমি কেন বলবো, ও বলবে। ওকে ওকে, তোদের রিলেশন করিয়ে দেওয়ার দায়িত্ব আমার। সত্যি বন্ধু? সত্যি। থ্যাঙ্কস বলে আমাকে জড়িয়ে ধরলো। আরে কি করছিস, ছাড়, কেউ দেখলে ভুল বুঝবে। ও সরি, খুশিতে জড়িয়ে ধরেছিলাম। এখন চল, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। চল। তারপর আমরা আবার আড্ডায় যোগ দিলাম। আড্ডা শেষ করে বাড়িতে চলে এলাম। বাড়িতে আসতেই মা আমাকে ডাক দিল। আকাশ, একটু এদিকে আয় তো। হ্যাঁ মা, বলো। তোর আর মন্দিরের মাঝে কি হয়েছে? কই কিছু না তো। কেন, কি হয়েছে? তোকে খুঁজতে গেছিল, এর কিছুক্ষণ পর কান্না করতে করতে বাড়িতে আসলো। এখন মন্দিরা কোথায়? দেখ, রুমে আছে। দেখ তো মেয়েটার কি হলো, কেউ কিছু বলছে কিনা। আচ্ছা, আমি দেখছি কি হয়েছে, তুমি কোনো চিন্তা করো না। তাড়াতাড়ি যা। আমি মন্দিরা রুমে আসতেই দেখলাম মন্দিরা দরজা বন্ধ করে রেখেছে। আমি মন্দিরাকে ডাক দিলাম। মন্দিরা, কি হয়েছে তোমার? তুমি কান্না করছো কেন? তোমাকে কেউ কিছু বলেছে? দরজা খোলো প্লিজ মন্দিরা। অনেক ডাকার পর মন্দিরা দরজা খুলল। মন্দিরাকে দেখে মনে হচ্ছে অনেক কান্না করেছে। কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছে। মন্দিরা, কি হয়েছে তোমার? তুমি কান্না করেছো কেন? আমার কিছু হয়নি, আপনি জানতো, আমার ভালো লাগছে না। এই বলে আবার দরজা লাগিয়ে দিল। আজ মন্দিরার কি হলো? ও এমন করছে কেন? এইসব ভাবতে ভাবতে আমি আমার রুমে চলে এলাম। এসে আমি সাহেবকে ফোন দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর রিসিভ করলো। হ্যাঁ বন্ধু, বল। বন্ধু, তোকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বল, এতে আবার পারমিশন নেওয়ার কি আছে?
বন্ধু সত্যি করে বলবি, তুই কি কাউকে ভালোবাসিস? হঠাৎ এই প্রশ্ন? আমি যা বলছি তার উত্তর দে। বাসি তো। কে সে, আর কবে থেকে চলছে এসব? বন্ধ, এখন আমাদের রিলেশন শুরু হয়নি। কি বলিস, প্রপোজ করিস নাই? ভয় করিনি, যদি আমাদের ফ্রেন্ডশিপ না রাখে সেই ভয়ে। আরে শালা, প্রপোজ করে ফেল, কিছু হবে না, কারণ বৃষ্টিও তোকে ভালোবাসে। আর ও চাই তুই যেন আগামী 2 দিনের মধ্যে তুই ওকে প্রপোজ করিস। আর এটা বলার জন্যই তখন আমাকে ওভাবে নিয়ে গিয়েছিল। সত্যি বলছিস দোস্ত? সত্যি। তাহলে আমি কালকেই বৃষ্টিকে প্রপোজ করব। ওকে করিস, এখন রাখি রে, একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, বাই, পরে কথা হবে। আমি ফোন কেটে দিলাম, তারপর শুয়ে পড়লাম। বিকালে আর কোথাও গেলাম না, বাসায় ছিলাম। মন্দিরার সাথে কথা বলার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারছি না, কারণ মন্দিরা আমাকে এড়িয়ে চলছে। রাতে মা খাওয়ার জন্য ডাকলো, আমি গিয়ে দেখি মন্দিরা এখনো আসেনি। মা, মন্দিরা কোথায়? ওকে খেতে ডাকো নেই? ডাকছি তো, কিন্তু এখনো আসেনি। হঠাৎ মেয়েটার কি হলো? তোকে কিছু বলেছে? না মা, আমাকে ও কিছুই বলেনি। ও তো আমার সাথে কথাই বলছে না। ও আসলো না, বলছে খাবে না। তুই খোঁজ নিয়ে দেখ তো, পাড়ার বখাটে ছেলেরা ওকে কিছু বলেছে কিনা। আচ্ছা মা, আমি দেখছি। এখন মন্দিরাকে ডেকে নিয়ে আসো। যাচ্ছি। বলেই মা চলে গেল মন্দিরাকে ডাকতে। আর আমি আমাদের এখানকার বকাটাদের লিডারকে ফোন দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর রিসিভ করলো। হ্যাঁ আকাশ ভাই বলেন, হঠাৎ কি মনে করে ফোন দিলেন ভাই? আমি ফোন দিয়েছি একটা দরকারে। কি দরকার ভাই, আমাকে বলো। তোর ফোনে একটা ছবি পাঠিয়েছি, খোঁজ নিয়ে দেখ তো কেউ ওকে কিছু বলেছে কিনা। আচ্ছা ভাই, আমি দেখছি। আমি ফোন কেটে দিলাম। আমি যাকে ফোন দিলাম সে হলো এই এলাকার যত বকাটে আছে তাদের লিডার। একবার আমি আমার বন্ধুরা মিলে ওকে অনেক মেরেছিলাম, তারপর থেকে আমাদেরকে অনেক ভয় পাই। এর মধ্যে মা আসলো। কি হলো, একা চলে আসলে কেন? মন্দিরা কোথায়? ও আসলো না, বলছে খাবে না। আচ্ছা তুমি খাবার দাও, আমি ওকে আনছি। আমি গেলাম মন্দিরা রুমে, গিয়ে দেখি বসে বসে ফোন টিপছে। মন্দিরা, কি হয়েছে? তুমি এমন করছো কেন? আমার কিছু হয়নি, আপনি এখন এখান থেকে যান তো। সে না হয় গেলাম, কিন্তু তুমি খাবে না কেন? আমার কিছু হয়নি, আপনি যান তো, আমার ভালো লাগছে না। তা বললে তো শুনবো না, তোমাকে খেতেই হবে, চলো আমার সাথে। বলে যেই আমি মন্দিরার হাত ধরতে যাব, তখনই মন্দিরা এমন একটা কাজ করলো যা আমি ভাবতেও পারিনি। কারণ মন্দিরা আমাকে থাপ্পড় মারছে। তোর সাহস কি করে হয় আমাকে টাচ করার? ছোট লোকের বাচ্চা, বেরিয়ে যায় রুম থেকে। আমি আর কিছু বলতে পারলাম না, আমার মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। আমি কিছু না বলে আমার রুমে চলে আসলাম। এসে দরজা বন্ধ করে অনেক কান্না করলাম। সামান্য একটা কারণ নিয়ে মন্দিরে আমাকে এভাবে অপমান করবে, আমি তো বিশ্বাসই করতে পারছি না। এর মধ্যে মা অনেকবার ডেকেছিল, কিন্তু আমি কিছু বলিনি। মন্দিরার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া শেষ করে বাসার বাইরে চলে আসলাম। এসে গেলাম আমাদের আড্ডাখানায়। গিয়ে দেখি সাহেব বসে আছে। কিরে, কখন আসছিস? এই তো একটু আগে। ওরা কোথায়? এখনো আসে নাই? আসতেছি, রাস্তায় আছে হয়তো। আচ্ছা, বৃষ্টিকে প্রপোজ করার ব্যাপারে কি ভাবলি? আমি তো রেডি হয়ে আসছি, আজকেই প্রপোজ করবো ওকে। এই দেখ গোলাপ। বাবা, এত ফাস্ট? যাই হোক, তোর লাভ স্টোরি কত দূর? মন্দিরা অন্য কাউকে ভালোবাসে, আর তাছাড়া মন্দিরা আর আগের মতো নেই। কেন, কি হয়েছে? মন্দিরা অনেক বদলে গেছে, এখন আর আমার আগের মন্দিরা নেই। কি হয়েছে তোদের মাঝে? তারপর আমি সাহেবকে সব বললাম, ঘুমের ওষুধ খাওয়া থেকে এই পর্যন্ত যা হয়েছে। আমার মনে হয় মন্দিরা কোনো কারণে তোর উপর রেগে আছে, তাইও এমন করেছে। জানি না কি হয়েছে ওর। আচ্ছা বাদ দে ওই সব কথা। ওই দেখ বৃষ্টি আসছে। দেখছি তো, আমি কি করব? কি করবি মানে শালা? একটা লাথি দেব। যা বৃষ্টিকে প্রপোজ কর। বন্ধু, আমার না খুব ভয় করছে।
আরে শালা ভয় কিসের, আমি তো আছি। আর তাছাড়া বৃষ্টিও তোকে ভালোবাসে, তাহলে সমস্যা কোথায়? জানি না, তারপরেও ভয় করছে। আব্বে সালে, পিয়ার কিয়া তো ডান না কিয়া। ডায়লগবাজি বন্ধ কর আর একটা বুদ্ধি দে। তুই এক কাজ কর, তুই বৃষ্টির সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে মনের সব কথা বলে দে। ওকে বন্ধু, সাহায্য করিস। যা যা, তাড়াতাড়ি যা। সাহেব চলে গেল বৃষ্টির কাছে, আর আমি দাঁড়িয়ে থাকলাম। কিছুক্ষণ পর শিবু আর অনিপ আসলো। কিরে, তোদের আসতে এতক্ষণ লাগে? আমার কি দোষ পিয়া, এর জন্য 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। ম্যাডামের মেকআপ করা শেষই হলো না। কি বললি? আমি তোকে 1 ঘন্টা দাঁড় করে রাখছি? বেশ করেছি, তোকে দাঁড়িয়ে রাখছি। ওই তোরা থাম তো, শুধু ঝগড়া করিস। থামলাম। এখন বল, সাহেব আর বৃষ্টি কোথায়? ওইদিকে আছে হয়তো। চল তো দেখি। চল, তোদের জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ বন্ধু? এখন বলা যাবে না, আগে সাহেব আর বৃষ্টি আসুক। বন্ধু, ওইটা বৃষ্টি আর সাহেব না? দেখ তো। আর এটাই তোদের সারপ্রাইজ। কি বলিস? সত্যি, সাহেব আজ বৃষ্টিকে প্রপোজ করেছে। চল ওদের কাছে যাই। বলে আমরা 3 জন ওদের কাছে গেলাম। গিয়ে দেখি সাহেব বৃষ্টিকে লিপ কিস করতে যাবে, তখনই শিবু বলল, কি চলছে এখানে? সাহেব আর বৃষ্টি তো খুব ভয় পেয়েছে। শালা তুই আর আসার সময় পেলি না, এক্ষুনি আসতে হলো। এখানে এসব চলবে না। ওকে ওকে ওকে, ঠিক আছে, এখন চল কোথাও ঘুরে আসি। চল, কিন্তু আজ আর একটা শর্ত আছে। কি শর্ত বল? আজ আমাদের সব খরচ তোর, রাজি? ওকে, আমি রাজি। তারপর আমরা সবাই ঘুরতে গেলাম। দুপুরে বাইরে খেলাম, বাড়িতে যাইনি। মাকে ফোন দিয়ে বলে দিলাম আমার আসতে দেরি হবে। অনেক জায়গায় গেলাম ঘুরতে। আস্তে আস্তে রাত হয়ে গেল। আমি রাস্তা দিয়ে হাঁটছি আর সাহেবের সাথে কথা বলছি। হঠাৎ করে কিছু একটা আমাকে অনেক জোরে ধাক্কা দিল। তারপর আমি আর কিছু জানি না। যখন জ্ঞান ফিরল, তখন আমি নিজেকে হসপিটালে আবিষ্কার করলাম, কিন্তু আমার কিছু মনে পড়ছে না আমি কে আর আমি এখানে কিভাবে আসলাম। কিছুক্ষণ পর 2টা ছেলে আর 2টা মেয়ে আসলো। বন্ধু, তোর জ্ঞান ফিরেছে? তোর এখন কেমন লাগছে? আপনারা কে? আমি কি আপনাদের চিনি? বন্ধু, তুই আমাদের চিনতে পারছিস না? আমি সাহস, ও শিবু, ও বৃষ্টি, আর ও হলো প্রিয়া। তুই আমাদের কাউকে চিনতে পারছিস না? না, আমি তো আপনাদেরকে আজ প্রথম দেখছি। আমরা তোর বেস্ট ফ্রেন্ড, আর আমাদের তুই চিনতে পারছিস না? সরি, আমি আপনাদের চিনি না। একটু পরে একজন আসলো, দেখে মনে হচ্ছে ডাক্তার। প্লিজ আপনারা কেউ ওকে ডিস্টার্ব করবে না, নয়তো অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। ডাক্তার, কি হয়েছে ওর? ও আমাদের চিনতে পারছে না কেন? গাড়ির সাথে ধাক্কা লাগার কারণে ওনার মাথায় যে আঘাত লেগেছে, তার কারণে সব কিছু ভুলে গেছে। কিন্তু এখন ওর কি হবে? ওর সব কিছু কীভাবে মনে পড়বে? দেখুন, এখন ওনাকে কোনো কিছু মনে করতে চাইলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। এমনও হতে পারে যে উনি কমায় চলে যেতে পারে। সব কিছু আস্তে আস্তে মনে করানোর চেষ্টা করুন, আর আপন জনের সাথে থাকলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ওকে ডাক্তার, আমরা ওকে কবে নিয়ে যেতে পারবো? ওনাকে আর কিছুদিন এখানে রাখতে হবে। আপনারা কি ওনার ফ্যামিলিতে জানিয়েছেন? না, আমরা এখন ওর বাড়িতে কিচ্ছু বলিনি। আপনারা ওর ফ্যামিলিতে জানিয়ে দিন, ওনার পাশে সবসময় একজনকে থাকতে হবে। ঠিক আছে, আমরা ওর বাড়িতে ফোন করে বলে দিচ্ছি। আর আমরা এখন ওনাকে ঘুমের ওষুধ দিয়ে দিচ্ছি। এখন থেকে 3 ঘন্টা ইনি ঘুমাবেন। ওকে ডাক্তারবাবু। ডাক্তারবাবু ওখান থেকে চলে গেল। আমার যখন ঘুম ভাঙলো, তখন দেখি একটা মহিলা আমার পাশে বসে আছে, আর নড়াচড়া করে দেখে ইনি বললেন, তোর ঘুম ভেঙেছে? হ্যাঁ, কিন্তু আপনি কে? আপনাকে খুব চেনা চেনা লাগছে। বাবা, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর মা। আপনি আমার মা? কিন্তু আমি আপনাকে চিনতে পারছি না কেন? আমার খুব মাথা ব্যথা করছে। তখনই একটা ডাক্তার আসলো, এসে আমাকে বলল,
কিছু হয়নি, তুমি মনে করার চেষ্টা করো না, তুমি চুপচাপ শুয়ে থাকো। আর আন্টি, আপনি আমার সাথে আসুন। চলে গেলেন ওনারা। আমি কে, আমি কিভাবে এখানে আসলাম, আমি তার কিছুই জানি না, এমনকি আমার নাম পর্যন্তও জানি না। কিছুক্ষণ পর একটা মেয়ে আসলো, এসেই আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল আর বলল, আকাশ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি না বুঝে তোমাকে অনেক অপমান করেছি। কে আপনি, আর আপনি এমন করছেন কেন? তুমি কি বলছো? আমি তোমার মন্দিরা। মন্দিরা? কোন মন্দিরা? আমি কি আপনাকে চিনি? কি বলছো তুমি এসব? আমি মানছি যে আমি না জেনে তোমাকে অনেক অপমান করেছি, তাই বলে তুমি আমার সাথে এমনটা করতে পারো না। প্লিজ আকাশ। দেখেন, আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, আপনার কথা ভুল হচ্ছে। আমার কোথাও ভুল হচ্ছে না, তুমিই আমার আকাশ। দেখুন প্লিজ, আমাকে বিরক্ত করবেন না, আপনি এখন যেতে পারেন। প্লিজ আমি তোমার পাশে একটু থাকি, প্লিজ আকাশ। নার্স, নার্স। কি হয়েছে স্যার, কোনো সমস্যা? এনাকে প্লিজ একটু বাইরে নিয়ে যান। ম্যাডাম প্লিজ বাইরে যান। নার্স জোর করে ওনাকে বাইরে নিয়ে গেলেন। কিছুক্ষণ পরে ওই মহিলা আসলেন। বাবা খাবারটা খেয়ে নে, হা কর, আমি খাইয়ে দিচ্ছি। কেন জানি না করতে মন চাইল না। ইনি আমাকে নিজের হাতে খাইয়ে দিতে থাকলো। আমার খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছে আমি আগেও খেয়েছি। ওনাকে আমার কেমন যেন চেনা চেনা লাগে, কিন্তু কিছুতেই মনে করতে পারছি না। ইনি আমাকে খাবার খাওয়া শেষে ওষুধ খাইয়ে দিয়ে ডাক্তারের কাছে গেলেন। এভাবেই চলে গেল কিছুদিন। এর মধ্যে ওই মেয়েটা অনেকবার আমার সাথে থাকতে চাইছিল, কিন্তু আমি থাকতে দিইনি। ওনাকে দেখে আমার মনের ভিতর কেমন জানি করে, আর প্রচণ্ড পরিমাণ মাথা ব্যথা করে। আজ আমাকে বাড়িতে নিয়ে যাবে ওই মহিলা, মানে মা। ডাক্তারের কাছে গেছেন মা। আমি মা বলছি তার একটা কারণ আছে। কারণ হলো, আমি যতদিন ছিলাম ইনি সবসময় আমার পাশে ছিল, আর সবসময় আমাকে নিজের হাতে খাইয়ে দিয়েছেন। নিজে না খেয়ে আমাকে খাইয়ে দিয়েছেন, নিজে না ঘুমিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছেন। আর এটা একমাত্র মা ছাড়া কেউ করতে পারে না। তাই আমি মা বলেছি। চলে এলাম একটা বড় বাড়িতে। আমাকে ওই ডাক্তার দুইটা ধরে বাড়ির ভিতরে নিয়ে গেল। তারপর আমাকে একটা রুমে নিয়ে গেল, আর ওরা চলে গেল। বাবা তুই রেস্ট নে, আমি তোর খাবার নিয়ে আসি। মা চলে গেল, আর আমি পুরো রুমটা ঘুরে ঘুরে দেখছিলাম। তখনই কিছু ছবি দেখলাম। দেখি আমি আর দুইটা ছেলে আর দুইটা মেয়ে, যাদেরকে আমি হসপিটালে দেখেছিলাম। পাশে আর একটা ছবি, তাতে আমি, আম্মু আর একটা ছেলে। নিচে লেখা মাই ফ্যামিলি, সামনে বড় করে একটা ছবি লাগানো। কিছুক্ষণ পর মা খাবার নিয়ে আসলো। আকাশ বাবা খেয়ে নে। মা, এই লোকগুলো কারা? বলতে পারি, কিন্তু একটা শর্ত আছে। বলো কি শর্ত? তুই তোর মাথায় চাপ সৃষ্টি করবি না, কোনো কিছু মনে করার চেষ্টা করবি না, তাহলে মাথায় অনেক আঘাত পাবি। তাড়াহুড়া করবি না, সব আস্তে আস্তে মনে পড়বে, ওকে? ঠিক আছে। এবার বলো, এরা কারা? এরা চারজন হলো তোর বেস্ট ফ্রেন্ড। এটা হলো সাহেব, এটা শিবু, এটা বৃষ্টি, আর এটা হলো পিয়া। আর এই ছবিতে এই ছেলেটাকে, ছবির নিচে মাই ফ্যামিলি লেখা, ওইটা হলো তোর বড় ভাই তুফান। কিন্তু ওনাকে তো হসপিটালে দেখলাম না। ও একটা কাজের জন্য দেশের বাইরে গেছে, কিছু দরকারি কাজের কারণে আসতে পারেনি, আজ আসবে। আর এইটাকে? এটা তোর বাবা, তোর হওয়ার এক সপ্তাহ পরে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। বলেই কান্না করতে লাগলো। মা প্লিজ কান্না করো না, বলে আমি মায়ের চোখে জল মুছে দিলাম। কেন জানি আমারও খুব কান্না পাচ্ছে। নিজেকে কন্ট্রোল করলাম। মা, ওই মেয়েটাকে? কোন মেয়েটা? ওই যে
ওই যে মেয়েটা দরজার বাইরে থেকে একভাবে লুকিয়ে লুকিয়ে দেখছে। ওই তো মন্দিরা, আমার বান্ধবীর মেয়ে। ও মা, ওনাকে আমার সামনে আসতে মানা করবে। কেন, কি করেছে? কিছু না, কিন্তু ওনাকে দেখলে আমার প্রচণ্ড মাথা ব্যথা করে। আচ্ছা ঠিক আছে, ও আসবে না, তুই এখন একটু ঠিক আছে, ঘুমাচ্ছি। আর আমি ঘুমিয়ে পড়লাম। বিকালে ঘুম থেকে উঠে দেখি কেউ একজন আমার পা দুটি জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি নড়াচড়া করার কারণে তার ঘুম ভেঙে গেল। আরে, এ তো সেই মেয়েটা। ও এখানে কি করে? কেন জানি না, এই মেয়েটাকে দেখলেই মাথা ব্যথা করে। যাই হোক, আমি মেয়েটাকে বললাম, এ কি, আপনি এখানে কেন এভাবে আমার পা জড়িয়ে ধরে ঘুমাচ্ছিলেন কেন? না মানে আমি তো... থাক, আর বলতে হবে না, আপনি এখন যেতে পারেন। মেয়েটা আর কিছু বলল না, মাথা নিচু করে চলে গেল। আর আমি কোনো রকমে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে আসলাম। মা, কোথায় তুমি? কি হয়েছে বাবা, এমন করে ডাকছিস কেন? মা, ওরা আর আসেনি? কারা? সাহেব, শিবু, বৃষ্টি, পিয়া। আমার না রুমের মধ্যে বসে থাকতে ভালো লাগছে না। আমরা চলে এসেছি আন্টি। এই তো, তোমরা একদম ঠিক টাইমে আসছো। আকাশ, কি অবস্থা তোর? ভালো, আপনাদের? ভালো। আর তুই আমাদের আপনি করে বলছিস কেন? আমরা তোর বেস্ট ফ্রেন্ড, আমাদের তুই করে বলবি। আচ্ছা ঠিক আছে। তোমরা বসো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। না আন্টি, আমরা সবাই বাইরে গিয়ে খাবো, আমরা তো আকাশকে নিতে এসেছি। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও। এমনিতে আকাশ যেতে চাইছিল, ওর নাকি রুমের মধ্যে থাকতে ভালো লাগছে না। আচ্ছা আন্টি, তাহলে আমরা আসি। আচ্ছা, সাবধানে যাবো। বলে সাহেব আর শিবু আমাকে দুইজন দুপাশ থেকে ধরে নিয়ে গেল। কিছুক্ষণ পরে আমরা একটা জায়গায় আসলাম। জায়গাটা খুব নিরিবিলি পরিবেশে। বস এখানে। আচ্ছা, এখানে কি তোরা প্রতিদিন আসিস? আগে আসতাম, কিন্তু তুই অসুস্থ হওয়ার পর থেকে তেমন একটা আসা হয় না। আচ্ছা, আমার কি হয়েছে? আমি সব কিছু ভুলে গেলাম কিভাবে? না থাক, তোকে শুনতে হবে না। আমি শুনবো, তোরা বল। না, আমরা বলতে পারবো না। পরে তুই মনে করার চেষ্টা করবি আর অসুস্থ হয়ে পড়বি। না প্লিজ বল, আমাদের বন্ধুত্বের দিব্যি, তোদের বলতেই হবে। আচ্ছা ঠিক আছে বলছি, কিন্তু আমাদেরও একটা শর্ত আছে। কি শর্ত বল? আমরা তোকে সব বলবো, কিন্তু তুই কিছু মনে করার চেষ্টা করবি না। ওকে, আমি রাজি। ওই দিন ছিল রবিবার, সকালে আমরা সবাই ওখানে আসছিলাম। আর ওই দিন আমি বৃষ্টিকে প্রপোজ করেছিলাম, তাই আমি সবাইকে পার্টি দিচ্ছিলাম। ওই দিন আমরা অনেক জায়গায় ঘুরেছিলাম, বাসায় যেতে যেতে রাত হয়ে যায়। তারপর আমি বললাম তোকে আমি বাড়িতে পৌঁছে দিয়ে আসি, কিন্তু তুই বললি না লাগবে না, আমি একাই যেতে পারবো। তুই আমার সাথে ফোনে কথা বলতে বলতে বাড়িতে যাচ্ছিলি, হঠাৎ একটা আওয়াজ হয়, তারপরে তুই আর কথা বলিসনি। আমি অনেকবার তোকে ডাকার পরেও কেউ একজন ফোন ধরে বলল তুই অ্যাক্সিডেন্ট করেছিস। তারপর আমরা সবাই গিয়ে তোকে হসপিটালে নিয়ে যাই। তোর অবস্থা অনেক খারাপ হয়েছিল, আমরা তো ভাবছিলাম তোকে মনে হয় আর বাঁচাতে পারবো না, কিন্তু আমাদের ধারণা ভুল করে তুই সুস্থ হয়ে গেলি, কিন্তু সব কিছু ভুলে গেলি। তারপর তো তুই সব জানিস। আচ্ছা, তোরা কি কেউ ওই মেয়েটাকে চিনিস? কোন মেয়েটার কথা বলছিস? ও, তুই মন্দিরের কথা বলছিস? আমি তো নাম জানি না, তবে হবে হয়তো। ও তো তোর ক্রাশ, তুই ওকে নিজের থেকে বেশি ভালোবাসিস। জানি না, কিন্তু কেন জানি মন্দিরাকে দেখলে বুকের মধ্যে কেমন একটা করে, মাথা ব্যথা করে। আজ বিকালে ঘুম থেকে উঠে দেখি মন্দিরা আমার পায়ের ওপর শুয়ে। যেই দিন তুই অ্যাক্সিডেন্ট করিস তার আগের দিন বৃষ্টি তোকে, ও যেন আমাকে ভালোবাসে আর আমি যেন বৃষ্টিকে প্রপোজ করি। তুই বলেছিলি আমাদের রিলেশন করিয়ে দিবি, তাই বৃষ্টি খুশি হয়ে তোকে জড়িয়ে ধরেছিল। আর এটা মন্দিরা দেখেছিল,
তাই সেই দিন রাতে তোকে অনেক অপমান করেছিল। তোর অ্যাক্সিডেন্ট হওয়ার পরের দিন সকালে আমি আর বৃষ্টি এখানে বসেছিলাম। বৃষ্টি আমার এক হাত জড়িয়ে ধরে আমার কাঁধে মাথা রেখে বসেছিল। তখনই কোথা থেকে মন্দিরে এসে বৃষ্টিকে থাপ্পড় মারলো আর বলল, এই মেয়ে, তোর লজ্জা করে না? তুই আকাশকে রেখে আমার সাহেবের সাথে প্রেম করিস? মন্দিরা, তুমি এসব কি বলছো? এখন সাধু সাজা হচ্ছে না? তুই আকাশকে ভালোবাসিস না? তোমাকে কি বলেছি আমি সাহেবকে ভালোবাসি? আমি নিজের চোখে দেখেছি তুই তাকে জড়িয়ে ধরেছিলিস। ও তাহলে এই ব্যাপারে না, তুমি এখানে বসো, আমি তোমাকে সব বলছি। সরি বাবু, আমি তোমাকে ভুল বুঝে থাপ্পড় মেরেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আরে পাগল, এখানে ক্ষমা চাওয়ার কি আছে? আমি তোমার জায়গায় থাকলে আমিও এমন করতাম। আর একটা সত্যি কথা বলবো? বলেন। আকাশ তোমাকে অনেক আগের থেকেই ভালোবাসে, কিন্তু আজ পর্যন্ত বলতে পারি নাই। আমি না অনেক বড় অপরাধ করে ফেলেছি, তাই হয়তো আজ এই অবস্থা। কেন, কি হয়েছে? কিছু না জেনেই আকাশকে অনেক অপমান করেছি। আমার খুব মাথা ব্যথা করছে বলেই জ্ঞান হারিয়ে ফেললাম। তারপর আমার যখন জ্ঞান ফিরে তখন আমি হসপিটালে। পাশে তাকিয়ে দেখি সবাই আমার পাশে বসে আছে। ওই শালা, তোকে না মানা করেছি কিছু মনে না করার জন্য। আকাশ, তুই কি পাগল হয়েছিস নাকি ভুল বকছিস? কিন্তু আমার যতটুকু মনে আছে আমাকে তো কিছুতে ধাক্কা দিয়েছিল, তারপর আর কিছু জানি না। কি বলিস? তোর অ্যাক্সিডেন্টের পরের কথা আর মনে নেই? কি মনে থাকার কথা বলছিস? আমি তো কিছুই বুঝি না। আজকে বিকালে কি হয়েছিল তোর মনে নেই? আমরা তো ঘুরতে গিয়েছিলাম, তাই না? শোন, তোর অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর তুই সব ভুলে গেছিলি। আমি তো কিছু জানি না, আমার তেমন কিছু মনেও পড়ছে না। ভগবান যা করে ভালোর জন্য করে। এখন চল বাসায় যাই, আন্টিকে সারপ্রাইজ দিতে হবে তো। কেন? মাকে কি সারপ্রাইজ দিবি? তোর তো কিছুই মনে ছিল না, এখন তো সব মনে পড়েছে তাই। চল যাই। আকাশ শোন, তোর সাথে একটা কথা আছে। কি বল? মন্দিরা না তোকে খুব ভালোবাসে। ওই তোকে বৃষ্টির সাথে দেখে ভুল বুঝেছিল, তাই তোকে অপমান করেছিল। তুই মন্দিরাকে আর কষ্ট দিস না। সরি রে বন্ধু, মন্দিরাকে কিছুদিন একটু কষ্ট পেতে হবে। কেন রে বন্ধু? কারণ আমার কাছে একটা প্ল্যান আছে। কিসের প্ল্যান? আমাকে বলবি না? বলছি, সবাই কাছে আয়। তারপর আমি ওদেরকে আমার কথা বললাম। বন্ধু, প্ল্যান কাজে লাগবে তো? কিন্তু আর একজনের হেল্প লাগবে। কার হেল্প লাগবে? মা হেল্প করতে রাজি হলে সব ওকে। সে নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমরা আছি না, আমরা আন্টিকে রাজি করাবো। আচ্ছা চল এখন বাড়িতে যাই। তাড়াতাড়ি চল। চলে এলাম বাড়িতে। তোমরা সবাই চলে আসছো, বসো, খাবার নিয়ে আসি। আগে আসো। কেন, কি হয়েছে? আগে আসো, তারপর বলছি। আচ্ছা এসেছি, বলো। মা আর ওরা রুমের ভিতরে চলে গেল, আর আমি বসে বসে টিভি দেখছি। হঠাৎ মনে হলো কেউ একজন আমাকে লুকিয়ে দেখছে। আশেপাশে তাকিয়ে দেখি কাউকে দেখতে পেলাম না। কিছুক্ষণ পর ওরা সবাই বেরিয়ে আসলো। কিরে, কি বললো মা? আন্টি তোকে ভিতরে যেতে বলেছে। কেন? জানি না, তুই যা দেখ কি বলে। যাচ্ছি। না জানি মা কি বলে। যদি রাজি না হয় তাহলে কি হবে? এসব ভাবতে ভাবতে রুমে চলে এলাম। মা, তুমি আমাকে ডেকেছ? বলতেই মা আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। মা, কি হয়েছে তোমার? কান্না করছো কেন? প্লিজ কান্না বন্ধ করো। বাবা, তুই ঠিক হয়ে গেছিস? হ্যাঁ মা, আমি আবার তোমার আগের আকাশ হয়ে গেছি। আমি অনেক খুশি হয়েছি। জানিস, তুই যখন আমাকে চিনতে পারছিলি না তখন আমি কত কষ্ট পাইছি। সরি মা,
আমি না জেনে তোমাকে অনেক কষ্ট দিয়েছি। পাগল ছেলে একটা, এখানে তো তোর কোনো দোষ নেই, তাহলে সরি বলার কি আছে? তারপরও আমার জন্য তুমি কষ্ট পেয়েছো। আচ্ছা বাদ দে ওইসব কথা, এখন বল ওরা যে বলে গেল তাকে সত্যি? সত্যি। তা বিয়ের আয়োজন শুরু করবো? কিন্তু আন্টি কি রাজি হবে? আরে পাগল ছেলে আমার, তোদের বিয়ে তো অনেক আগেই ঠিক করা। মা, সত্যি বলছো তুমি? সত্যি। ও মা, হয়েছে, আর আদর করতে হবে না। মা, ওরা কি তোমাকে প্ল্যানের কথা বলেছে? হ্যাঁ বলেছে, আমি সব ব্যবস্থা করছি, তুই কোনো চিন্তা করিস না। ওকে মা। এখন যা ওদের সাথে বস, আমি খাবার নিয়ে আসি। ওকে মা। আমি চলে এলাম ওদের কাছে। আমি আজ অনেক খুশি। কিছুক্ষণ পর মা কিছু মিষ্টি আর কিছু ফল নিয়ে আসলো। সবাই নাস্তা করে নাও। এখন তো খেলে বিয়ের দিন কি খাবো? তা বললে তো হবে না, এইগুলো সব খেতে হবে। ঠিক আছে। শালার পেটও কম করে খা। খাবার শেষ করে ওরা চলে গেল। তারপর মা আমার প্ল্যান মাফিক কাজ করতে শুরু করলো, আর আমি আমার রুমে চলে গেলাম। আমি রুমে ঢুকে দেখি মন্দিরা আমার একটা ছবি বুকে জড়িয়ে ধরে কান্না করছে। আমার রুমে ঢোকার শব্দ শুনে পিছনে তাকিয়ে দেখে আমি দাঁড়িয়ে আছি। সরি, আসলে হয়েছে কি? থাক, আপনাকে আর কিছু বলতে হবে না, আপনি এখন যেতে পারেন। মন্দিরা কিছু না বলে মাথা নিচু করে চলে গেল। ওকে দেখে মনে হলো অনেক কান্না করেছে, কিন্তু আমার কিছু করার নেই। কিছুদিন তো একটু কষ্ট পেতে হবে, তারপর আর কখনো কষ্ট পেতে দেব না। আমি গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর মা খাওয়ার জন্য ডাক দিল। আমি গিয়ে দেখি মন্দিরাও বসে আছে। আমাকে দেখে উঠে চলে যাচ্ছিল, কিন্তু আমি পিছন থেকে ডাক দিলাম, এই যে বাপু, কি যেন নাম আপনার? মন্দিরা আমার দিকে তাকিয়ে আছে। খাবার রেখে উঠতে নেই, জানেন না? জানি, কিন্তু আপনার সমস্যা হবে বলে। সমস্যা নেই, আপনি বসুন, আমার সমস্যা নেই। আমার কথা শুনে মনে হলো মন্দিরা খুব খুশি হয়েছে। চুপচাপ এসে বসে বলল। মন্দিরা খাচ্ছে আর আমি ওর দিকে তাকিয়ে আছি। মন্দিরা যখন খায় তখন ওকে একদম ছোট্ট বাচ্চা মনে হয়। আমি আগে কখনো ওকে খাওয়ার সময় দেখিনি। আজ দেখে আমি আবারও ক্রাশ খেলাম। কি হয়েছে? খাবার না খেয়ে এভাবে কি ভাবছিস? মায়ের কথাই হুঁশ ফিরল। আমি যে মন্দিরার দিকে তাকিয়ে আছি তাতে আমার কোনো খেয়ালই নেই। কিছু না মা, বলেই তাড়াতাড়ি খাওয়া শেষ করে রুমে চলে এলাম। এসে একটু ফেসবুক চালিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি মন্দিরার বাবা মা এসেছে। আরে আঙ্কেল আন্টি, আপনারা কখন এসেছেন? এই তো বাবা, এই মাত্র আসলাম। কেমন আছো বাবা আকাশ? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। না আঙ্কেল, আমার একটু কাজ আছে, একটু বাইরে যাব, আসতে দেরি হবে। কোথাও যাওয়া লাগবে না, তুমি এখানে বসো, আমাদের কিছু কথা আছে। আঙ্কেল, রাতে ডিনারের টাইমে শুনি। কিন্তু আমরা তো আজকে বিকেলে চলে যাব। কি বলছেন? অনেক দিন পরে তো আমাদের বাড়িতে আসছেন, এত সহজে তো যেতে দেব না। কিছু করার নেই বাবা, অনেক কাজ করতে হবে, আমাদের প্ল্যান তো সাকসেস করতে হবে নাকি? সেটা ঠিক আছে, কিন্তু এত তাড়ার কি আছে? যত তাড়াতাড়ি সম্ভব আমরা আমাদের প্ল্যান সাকসেস করতে চাই, এটা আমাদের মায়ের কথা। ঠিক আছে, আপনারা যা ভালো বোঝেন তাই করেন, আমার কোনো সমস্যা নেই। তারপর আঙ্কেল আমাকে কিছু কথা বলল, যে কথাগুলো আপনাদের বলা যাবে না। আঙ্কেলের কথা শেষ হলে
বাইরে চলে এলাম। বাইরে গিয়ে কিছু কাজ করলাম। কাজ করে দুপুরের দিকে বাসায় আসলাম। মা, খিদে পেয়েছে, খেতে দাও। দিচ্ছি, তার আগে তুই ফ্রেশ হয়ে আয়। ঠিক আছে বলেই রুমে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে নিচে আসলাম। খেতে এসে দেখি আঙ্কেল আন্টি, মন্দিরা, মা সবাই খাবার টেবিলে বসে আছে। আরে আকাশও চলে আসছে, যাক ভালোই হলো, সবাই একসাথে বসে খাওয়া যাবে। কিন্তু একজন নেই। আকাশ, তুমি কি তোমার ভাইয়ার কথা বলছো? ভাইয়ার কবেই চলে আসার কথা ছিল, কিন্তু এখনো আসলো না। আজকে ফোন দিছিল, বলছে কালকে সকাল আসবে। ও তাহলে ঠিক আছে। আকাশ, আমরা আজ বিকেলে চলে যাব। আগামী শনিবার জান্নাতের বিয়ে, তোমার তাড়াতাড়ি চলে আসবে, কেমন? মনে থাকে যেন। আব্বু কি বলছো? আমার বিয়ে মানে? তোমরা কি পাগল হয়েছো? না, আমরা একদম ঠিক আছি, আর যা বলেছে সব সত্যি। ছেলে আমাদের পছন্দ করা আছে, খুব ভালো ছেলে, তোর সাথে বেশ মানাবে। আমি এই বিয়ে করতে পারবো না বলেই রাগ দেখিয়ে না খেয়ে চলে গেল। কি হলো? ও যদি রাজি না হয় তাহলে তো সব প্ল্যান মাটি হয়ে যাবে। আকাশ, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তো। তারপর খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। এসে দেখি মন্দিরা আমার রুমে বসে আছে আর কান্না করছে। আমাকে দেখে আমার কাছে এসেই আমাকে জড়িয়ে ধরলো। তারপর বলল, তুমি কিছু একটা করো, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। এসব আপনি কি বলছেন? আর আমাকে এভাবে জড়িয়ে ধরেছেন কেন? ছাড়ুন আমাকে, ব্যথা পাচ্ছি তো। না, আমি তোমাকে ছাড়বো না। বলেই আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। দেখুন, 5 দিন পর আপনার বিয়ে, আর এখন যদি কেউ আমাদের এভাবে দেখে তাহলে সমস্যা হবে। যা হয় হোক, তারপরেও আমি তোমাকে ছাড়বো না। দেখেন, আমার কিন্তু রাগ হচ্ছে। মন্দিরা আমাকে ছেড়ে দিল, কারণ মন্দিরা আমার রাগ সম্পর্কে জানে। আমি একবার রেগে গেলে আমাকে কেউ ঠান্ডা করতে পারে না। প্লিজ, তুমি আমাকে ফিরিয়ে দিও না। দেখেন, আমি এটা করতে পারবো না। আর তাছাড়া আমি আপনাকে আমার বোনের মতো দেখি। মন্দিরা আর কিছু না বলে কান্না করতে করতে চলে গেল, আর আমি শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর মা এসে আমাকে যা বলল তা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। মন্দিরা নাকি দরজা খুলছে না। কি বলছো মা? তাড়াতাড়ি চলো। বলেই চলে আসলাম মন্দিরার রুমের সামনে। এসে দেখি আঙ্কেল আন্টিও দাঁড়িয়ে আছেন। মন্দিরাকে ডাকছে, কিন্তু মন্দিরা দরজা খুলছে না। মন্দিরা, প্লিজ দরজা খোলো। অনেক ডাকাডাকি করার পরেও মন্দিরা দরজা খুলল না। অবশেষে কোনো পথ না পেয়ে আমি দরজা ভেঙে ফেললাম। তারপর আমরা যা দেখলাম তা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি, কারণ মন্দিরা বিষ খেয়েছে আর মন্দিরার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। আমরা মন্দিরাকে হসপিটালে নিয়ে গেলাম। মন্দিরাকে আইসিইউতে নিয়ে গেল। 1 ঘন্টা পর ডাক্তার বের হলো। ডাক্তারবাবু, মন্দিরা এখন কেমন আছে? দেখুন, আমরা এখন কিছু বলতে পারছি না। অতিরিক্ত পরিমাণে বিষ খাওয়ার কারণে অনেক সমস্যা হতে পারে, কিন্তু আমরা 24 ঘন্টা যাওয়া না পর্যন্ত কিছু বলতে পারছি না। আমরা কি ওকে একটু দেখতে পারি? হ্যাঁ, কিছুক্ষণ পর কিন্তু ওনাকে কেবিনে নিয়ে যাওয়া হবে, তারপর কিন্তু একজন একজন করে গিয়ে দেখতে পারেন। ওকে ডাক্তারবাবু। তারপর ডাক্তারবাবু চলে গেলেন, আর আমরা অপেক্ষায় রইলাম কখন মন্দিরাকে দেখতে পারবো সেই আশায়। কিছুক্ষণ পর মন্দিরাকে কেবিনে নেওয়া হলো। তারপর আমি গেলাম দেখতে। মন্দিরার মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে রেখেছে, মুখটা শুকিয়ে গেছে। ওকে এভাবে দেখে বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। সব আমার দোষ, আজ আমার জন্যই ওর এই অবস্থা। আমি যদি এই প্ল্যানটা না করতাম তাহলে আজ আমাকে এই দিনটা দেখতে হতো না। আমি বেরিয়ে এলাম। এরপর একে একে
সবাই দেখা করলো। দেখা করা শেষ হলে সবাইকে জোর করে বাড়িতে পাঠিয়ে দিলাম। 22 ঘন্টা হয়ে গেল, কিন্তু এখনো কোনো পরিবর্তন হয়নি। যত সময় যাচ্ছে তত আমার ভয়টা বাড়ছে, না জানি কি হয়। আধ ঘন্টা পরে মন্দিরার জ্ঞান ফিরল। আমি তাড়াতাড়ি ডাক্তারবাবুকে ডাকলাম। ডাক্তারবাবু এসে বলল, এখন আর কোনো ভয় নেই, ঠিকমতো ওষুধ খেলেই খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে। তারপর ডাক্তারবাবু চলে গেলেন, আর আমি মন্দিরাকে বললাম, তুমি এমনটা কেন করলে? তোমার কিছু হয়ে গেলে আমি কিভাবে বাঁচবো? মানে তুমি তো আমাকে ভালোই বাসো না, তাহলে বাঁচবে না কেন? কে বলেছে আমি তোমাকে ভালোবাসি না? অনেক ভালোবাসি, নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি তোমায়। তুমি যখন ক্লাস 7-এ পড়ো তখন থেকেই ভালোবাসি। কিন্তু তুমি তো সব ভুলে গেছো। হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু আমার আবার সব মনে পড়ে গেছে। আর এই কয়দিন যা করেছি সব সাজানো নাটক ছিল। কি আমার সাথে এত বড় ধোঁকা? সরি বাবু, প্লিজ কান্না করো না, তাহলে কিন্তু আমিও কান্না করব। প্লিজ কান্না থামাও। কান্না থামাতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বলো? তুমি এখন আমাকে একটা কিস করবে। মাত্র একটা? আমি 2টা করছি, তারপরেও কান্না করো না। আগে কিস করো, তারপর আমি মন্দিরের কপালে 2টা কিস করলাম। এবার হয়েছে? তুমি কপালে কিস করছো কেন? তাহলে কথাই করব? তোমার করা লাগবে না, তুমি এদিকে আসো, আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, এবার দাও। তারপর মন্দিরা আমার ঠোঁটের সাথে মন্দিরার ঠোঁট মিলিয়ে দিল। 3 মিনিট পর ছাড়লো। তারপর আমরা দুজনে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। এতক্ষণ সময় ধরে কেউ কিস করে, আর একটু হলেই তো জান বেরিয়ে যাচ্ছিল। এটা তো স্যাম্পল, আমরা তো কিস করে বিশ্ব রেকর্ড করব। কি? এত অবাক হচ্ছ কেন বাবু? আমি তো সত্যি বলছি। আচ্ছা, সে পরে দেখা যাবে। এখন বাড়িতে ফোন দিয়ে বলি যে তোমার জ্ঞান ফিরেছে। বলো। আমি বাড়িতে ফোন দিয়ে বলে দিলাম যে মন্দিরার জ্ঞান ফিরেছে। মা অবশ্য এতক্ষণ এখানেই ছিল। ঘন্টাখানেক আগে আমিও সবাইকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। কি বলছো মা? আসতেছে সবাই। ও তুমি একটু এদিকে আসো তো। কেন, কিছু লাগবে? কি লাগবে বলো? তোমাকে লাগবে, এদিকে আসো। এসেছি। আমার পাশে শুয়ে পড়ো। কেন? তোমার পাশে কেন শুবো? আমি এখানে শুই? না, তুমি আমার পাশে শুয়ে, আমি তোমার বুকে। ওকে। আমি মন্দিরার পাশে শুয়ে পড়লাম, আর মন্দিরা আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মাথা রেখে চুপ করে শুয়ে রইল। ওই কি হলো, কথা বলো না কেন? চুপ করো, আমাকে তোমার হার্টবিট শব্দ শুনতে দাও। ওকে, শোনো। হঠাৎ কেউ কাশি দিল। আমি দরজার দিকে তাকিয়ে দেখি ভাইয়া, মা, আঙ্কেল, আন্টি সবাই। দিনে দুপুরে এখানে এসব কি চলছে আকাশ? ভাইয়া তুমি কিন্তু। ওকে ওকে ঠিক আছে, আমরা একটু পরে আসছি। না থাক, আর দরকার নেই, ভিতরে আসো। সবাই মন্দিরার সাথে কিছু কথা বলে বাড়িতে চলে গেল, আর আমি মন্দিরার কাছেই থাকলাম। বাবু, আমরা এখান থেকে কখন যাব? বিকালে যাব, এখন একটু ঘুমাও। তুমিও আসো, আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। না, চুপচাপ ঘুমাও। আর এটা হসপিটাল, বাড়ি না। আর তাছাড়া আমাদের এখনো বিয়ে হয়নি। তাতে কি হয়েছে, আমরা তো বিয়ে করবই, তাহলে সমস্যা কোথায়? আছে, সেটা তুমি বুঝবে না। তুমি আমার পাশে শুবে না আমি কান্না করব, কোনটা? না থাক, কান্না করতে হবে না, আমি আসছি। আমি গিয়ে মন্দিরার পাশে শুয়ে পড়লাম,
আর মন্দিরা আমার বুকের ওপর শুয়ে পড়ল। বিকালে আমি মন্দিরাকে নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসতেই তো আমার চোখ কপালে উঠে গেছে। আমাদের পুরো বাড়িটা খুব সুন্দর করে সাজানো, মনে হয় কারোর বিয়ে। আমরা বাইরে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর আমার কিছু কাজিন এসে মন্দিরাকে নিয়ে গেল। আর আমি বাড়ির ভিতরে ঢুকতেই আমার হারামি বন্ধুগুলো আমাকে ঘিরে ধরলো। তাড়াতাড়ি আমাদের সাথে চল। কেন, কি হয়েছে? আর বাড়িতে এত লোক কেন? কিচ্ছু হয়নি, তুই আমাদের সাথে চল। আমাকে আর কিছু বলতে না দিয়ে জোর করে আমাকে ঠেলে রুমে নিয়ে গেল। যা শালা, চান করে এগুলো তাড়াতাড়ি পরে আয়। এগুলো কেন? শালা তোর কিছু বুঝতে হবে না, ঢং বাদ দিয়ে এগুলো পরে আয়। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আজ আমার বিয়ে হয়ে গেল, কিন্তু আমার বিশ্বাসই হচ্ছে না আজ নাকি আমাদের বাসর রাত। আর আমি এখন বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। আমার হারামি বন্ধুগুলো আমাকে জোর করে রুমে ঢুকিয়ে দিল। আমার খুব ভয় করছে, জানি না কেন। বিছানার দিকে তাকিয়ে দেখি মন্দিরা বসে আছে। আমি ছোট করে একটা কাশি দিলাম। মন্দিরা বিছানা থেকে নেমে আমাকে প্রণাম করতে গেল, কিন্তু আমি বাধা দিলাম। তোমার স্থান আমার পায়ে না, তোমার স্থান আমার বুকে। এই মন্দিরা, ঘোমটাটা তোলো, তোমাকে একটু দেখি। পারলে নিজে তুলে নাও, আমি কেন তুলবো? তারপর আমি নিজেই ঘোমটাটা তুললাম। মন্দিরাকে আজ অনেক সুন্দর লাগছে। ভাবছি মন্দিরাকে একটু রাগাই। না, তোমাকে দেখতে একটুও ভালো লাগছে না, একদম পেতনির মতো লাগছে। কি বললে তুমি আমাকে? পেতনির মতো দেখাচ্ছে? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি এই পেতনি কি করতে পারে। বলেই আমাকে টেনে বিছানায় ফেলে দিল। তারপর আমার উপর উঠে বসলো। এবার দেখো এই পেতনি তোমার কি করে। বলেই আমার ঠোঁট দুইটা দখল করে বসলো। 15 মিনিট পর ছাড়লো। ভগবান, আমারে তুমি বাঁচাও, এই মেয়ে তো আমাকে কিস করেই মেরে ফেলবে। বলেছিলাম না বিশ্ব রেকর্ড করব, মাত্র তো শুরু করলাম। আর একটা দেব নাকি বাবু? এই না না, আর বলতে দিল না, তার আগেই মুখ বন্ধ করে দিল। আস্তে আস্তে আমরা হারিয়ে গেলাম অন্য দুনিয়ায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু। জানি আজকের ভিডিওটিতে কিছু ভুল আছে, তবুও একটু ম্যানেজ করে নেবেন। আসলে এই প্রথম এত বড় গল্প দিলাম, সেটা শুধুমাত্র আপনাদের জন্যই সম্ভব হয়েছে। কারণ এই কয়েক মাসের মধ্যেই আপনারা আমাদের এই অজানা অনুভূতি চ্যানেলটিতে 25,000-এর অধিক সদস্যের পরিবার গড়ে তুলেছেন। ধন্যবাদ দিয়ে আপনাদের ছোট করব না, শুধু এটুকুই বলবো এভাবে আরও ভালোবাসা দিয়ে যাবেন, এই আশা রাখছি সকল বন্ধুর কাছে। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন, আর পারলে আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এরকম সকল পর্বের গল্প যদি আপনারা একসাথে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আমরা চেষ্টা করব প্রতি মাসে এরকম একটি বড় গল্প দেওয়ার। তার সাথে আপনাদের যেমন 2 দিন পর পর একটা করে গল্প দিয়ে যাচ্ছি, সেরকমই আপনারা পাবেন। তবে আপনারা যদি কমেন্টে জানান যে প্রতি মাসে একটা করে বড় ভিডিও দেখতে চাই, তাহলে আমরা অবশ্যই প্রতি মাসে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। শুধু এভাবেই আমাদের অজানা অনুভূতি চ্যানেলটির পাশে থাকুন। আর আপনি যদি আমাদের এই অজানা অনুভূতি চ্যানেলটিতে নতুন বন্ধু হন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনে ক্লিক করে দিন, যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। তো আজ আর কিছু বলছি না,
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অজানা অনুভূতি চ্যানেলটির সাথেই থাকুন। সো ফ্রেন্ডস, বাই, টেক কেয়ার।